আমন্ত্রণ সংবাদ সকালে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটির সমন্বয়করা। খুনিদের পুনর্বাসন চিন্তা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। ছাত্র সমাবেশে ছাত্র জনতা হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করার দাবি জানান সমন্বয়করা। খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুট সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। কয়েকজন উপদেষ্টা এবং কয়েকটি গণমাধ্যম খুনিদের পুনর্বাসন করতে চায় এমন অভিযোগ করে তারা বলেন, এমন চিন্তা পরিহার না করলে তাদেরও টেনে নামানো হবে। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। প্রশাসনে থাকা স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসররা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কু করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সমন্বয়করা। আমরা দেখছি আমলাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। আওয়ামী সন্ত্রাসীরা অপকর্ম করছে দাবি করে ছাত্র সমাজ শক্ত হাতে তা দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বিদেশে বসে এখনো এদেশের মানুষের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমরা ছাত্র জনতা এই ফ্যাসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেব। 15 আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে, কোনোভাবেই 15 আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 25 মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারুণ্যের শক্তি যে পরিবর্তন এনে দিয়েছে তা কাজে লাগানোর নির্দেশনা দেন তিনি। এ সময় প্রশাসনের পদবঞ্চিতদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। নিজ হাতে থাকা 25 মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল 11:15 থেকে 1:30 পর্যন্ত চলে এই বৈঠক। পরে বৈঠকের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন। জানান, সব মন্ত্রণালয় ও বিভাগ আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ক্ষেত্রে তারুণ্যের শক্তিতে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। অগ্রাধিকার নির্ধারণ করার জন্য এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোন বিষয়গুলো আছে সেগুলো নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আর স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, যাতে করে যারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে যে পরিবর্তন, সেই উদ্দেশ্য সাধন হয় এবং উদ্দেশ্যকে আরও বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। তিনি তারুণ্যের শক্তির উপরে আলোকপাত করেছেন এবং সেখানে বলেছেন যে তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে, তো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই। কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং সার, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বন্দর, রেল দ্রুত চালুর নির্দেশ দেন তিনি। সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর,
এবং রেল এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই ফাংশনাল করার জন্য স্থানীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতেই হবে সেগুলো যেন জরুরির ভিতরে নেওয়া হয় এই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এ সময় প্রশাসনে পদবঞ্চিতদের তালিকা করে ভুলভ্রান্তি চিহ্নিত করে প্রতিকারের কথাও জানান জনপ্রশাসন সচিব। পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের বিজয়কে ভিন্ন খাতে নিতে বিদেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দলের নামে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, এ ব্যাপারে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আহাদ চৌধুরী। ছাত্র জনতার বিজয়কে রুখে দিতে যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে পলাতক সরকার। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক। জনগণের কল্যাণ হয় এমন বিষয়গুলোর উপর প্রাধান্য দেওয়ার কথা বলেন তিনি। জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে, আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। শোক দিবসের নামে রাষ্ট্রীয় সময় নষ্ট না করে জনগণের বিষয়কে অগ্রাধিকার দিতে নতুন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। জাতির সামনে এখন প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের নষ্ট করার মতো কোনো সময় নেই। কোনো শোক দিবসের ছুটি এই সমস্ত বিষয়ে আপনারা আমাদের মতামত চেয়েছেন, আমরা দিয়েছি, অন্যদের মতামত আপনারা নেবেন এবং আপনারা সিদ্ধান্ত দিবেন। ডক্টর ইউনূসের সাথে বৈঠক শেষে জামায়াতের আমির জানান, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে টিকবে না। জামায়াতের নাম ভাঙিয়ে যারা সংখ্যালঘুদের উপর হামলা করছে তাদের প্রতি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি, ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার কণ্ঠেই ছিল সহযোগিতার আশ্বাস। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। পলাতক হাসিনা সরকারের আমলে সংগঠিত গুম ও হত্যার বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তারা এই দাবির কথা জানান। এ সময় নতুন সরকারের মেয়াদকাল নিয়েও আলোচনা হয় বৈঠকে। এ নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘ সময় আলোচনা হয়েছে বলে জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি প্রশাসনে সংস্কারসহ নির্বাচনের জন্য মসৃণ মাঠ তৈরির আহ্বান জানান। দেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে যেভাবে আমরা পরবর্তী ধাপে উত্তরণ করতে পারি গণতান্ত্রিক পথে এবং সংস্কারের পথে, সেই পথেই আমাদেরকে থাকবার চেষ্টা করা দরকার। সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি। ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে কোনো সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন, ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে, কারো বাড়িতে হামলা করতে না পারে, সেটা প্রতিরোধ করার জায়গা করতে হবে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে সরকার যতদিন প্রয়োজন ক্ষমতায় থাকতে পারে বলে মন্তব্য করেন আন্দালিব রহমান পার্থ। এই সরকারের রাষ্ট্র মেরামতের কি কাজ এনারা হাতে নিতে চান। যদি হাতে নিতে চান বড় কিছু, তাহলে মেয়াদ ন্যাচুরালি বড় হবে, বাট ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো প্রেশার নাই। নতুন সরকার মানুষের জন্য মৌলিক অধিকার নিশ্চিত করবে এমন প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি,
ঢাকা। নতুন সরকার কোনো বিদেশি শক্তির হয়ে নয়, কেবলই দেশের জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাষ্ট্রীয় ভবন পদ্মায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে 64 দেশের কূটনীতিকদের ব্রিফ করেন তিনি। পরে গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে কূটনীতিকরা। এই সময় পলাতক শেখ হাসিনা ভারতে থাকলেও দেশের সঙ্গে সম্পর্কে কোনো ফাটল ধরবে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। জানাতুল মোহনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের সার্বিক পরিস্থিতির প্রভাব পড়েছে কূটনৈতিক মহলেও। এ নিয়ে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠকে উপস্থিত ছিলেন 64 দেশের কূটনীতিকরা। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান কূটনীতিকরা। আন্দোলনে নিহতদের জন্য শোক জানিয়ে একসঙ্গে কাজ করার আশ্বাসও দেন তারা। We welcome the formation of this interim government. Our policy is to have friendly relations with all the people of Bangladesh. I will now listen to the voice of the young people. And my deepest condolence to the people who sacrificed their life. বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার কেবলই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন দেশের সাথে করা চুক্তি বাস্তবায়নে দেশের স্বার্থ অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তারপরেও আমরা তো চেষ্টা করবো যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করব। যেখানে আমরা মনে করবো যে এখানে আমাদের স্বার্থ কিছুটা বিকৃত হয়েছে অথবা যে অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা হয় না, সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা। শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে ফাটল ধরবে না বলেও জানান উপদেষ্টা। উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিকৃত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নতুন নেতৃত্ব এনে আওয়ামী লীগকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বলেন, আইনের মধ্যে থেকেই সবাইকে রাজনীতি করতে হবে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘুদের বাড়িঘরের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান ধর্ম উপদেষ্টা। এদিকে নিরাপত্তা বিবেচনায় রেখে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। জানাতুল মোহনাকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। সচিবালয় নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় কার্যদিবসে মন্ত্রণালয়ে আসেন বেশিরভাগ উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানান, দেশে রাজনৈতিক দল নিষিদ্ধের উদ্দেশ্য শুধুই রাজনৈতিক স্বার্থ। এই সময় সব রাজনৈতিক দলকে গোছানোর আহ্বান জানান তিনি। যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? গন্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গন্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, সংখ্যালঘুদের পাশে আছে মন্ত্রণালয়। জানান, দুর্নীতিমুক্ত করে সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সব সময় আছে। ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব। সচিবালয়ে নিজের প্রথম কার্যদিবসে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, নিরাপত্তা নিশ্চিত করেই প্রাথমিক বিদ্যালয় খোলা হবে। সামগ্রিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আর বাচ্চারা খুব ছোট, ফলে যদি অস্থিরতা না কমে সমস্যাগুলো থাকে, তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় না ব্যাপারটা। সেই জন্যই এই বিষয়টা ঠিক করে আমরা আপনাকে জানাবো। আর প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
কনস্ট্রাকটিভ ইনক্লুসিভিটি যদি আমরা করে নিতে পারি চিটাং হিল টেক্সটাকে, দেখুন যে কি হয়। আমার খাগড়াছড়িতে যে পরিমাণ আম্রপালি উৎপাদন হয়, কই আমরা তো এগুলি ভ্যালুয়েশন করতে পারছি না। চিটাং হিল টেক্সকে আমি সব সময় চাই যে একটা ফ্লারিশিং কান্ট্রি এরিয়া, এবং ওটাকে আমরা সযত্নে লালিত করতে পারি, তাহলে মানুষের আয় বাড়বে, জীবিকা বাড়বে, এবং ওখানে এখন ওখানে আরও মানুষ গিয়ে তাদের লাইভলিহুডটাকে ডেভেলপ করতে পারবে। বৈষম্যহীনতা দূর করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলেও জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর সহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড়। 7 থেকে 10 আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $387 মিলিয়ন, কিছুটা বেশি। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পতনের আগে ও পরে অর্থাৎ 1 থেকে 6 আগস্টের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে $95.65 মিলিয়ন। আর পতনের পর 7 থেকে 10 আগস্ট রেমিটেন্স এসেছে $387.12 মিলিয়ন। এর মধ্যে দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। সব মিলে চলতি আগস্টের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে $482.77 মিলিয়ন। ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দেন। এর প্রভাবে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে। তার ধারাবাহিকতা চলতি মাসের প্রথম সপ্তাহেও ছিল। তবে সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করছেন তারা। শেখ হাসিনার পতনের পর বর্তমানে দেশে হুন্ডি একেবারে বন্ধ রয়েছে। টাকা পাচার, আন্ডার বা ওভার ইনভয়েসিং এর মতো কারসাজিমূলক বিষয়গুলো বন্ধ থাকায় বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। জুলাই মাসে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা ছিল গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে দেখা যায় জুলাই মাসে প্রবাসী আয় এসেছে $1.91 বিলিয়ন, যদিও তার আগের মাস জুনে এসেছিল $2.5 বিলিয়ন। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ধারা অব্যাহত রাখলে ডলার সংকট কেটে যাবে বলছেন খাত সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ছত্রছায়ায় সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী লীগ নেতা সুলতানুল আজম খান আপেল। ক্ষমতার দাপটে টেন্ডার বাণিজ্য সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার এই সম্পদের উৎস কি তা যাচাইয়ের দুদক, গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রপ্রধানের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। মানিকগঞ্জ থেকে সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুলতানুল আজম আপেল পেশায় ঠিকাদারের পাশাপাশি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে বিশাল এক বাহিনী গড়ে তুলেছেন আপেল। গাড়ির সামনে পেছনে থাকত তার সেই বাহিনীর মোটরসাইকেলের বহর। গত 15 বছরে সম্পদের পাহাড় দিয়ে নতুন এক সাম্রাজ্য গড়ে তুলেছেন আপেল। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে তার নামে বেনামে সম্পদের পাহাড় গড়ার তথ্য। অভিযোগ রয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আস্থাভাজন হয়ে আওয়ামী লীগ সরকারের আমলে জেলার সকল টেন্ডার বাণিজ্য সহ নানা অপকর্ম নিয়ন্ত্রণ করতেন তিনি। আপেলের সম্পদের মধ্যে রয়েছে মানিকগঞ্জ শহরে পৌরসভা সংলগ্ন 5 তলা আবাসিক ভবন, শহীদ রফিক সড়কের লক্ষ্মী মণ্ডপের সামনে 7 তলা বাণিজ্যিক ভবন, শিববাড়িতে আলিশান ভবন, শহরের বিভিন্ন বহুতল ভবনে অসংখ্য ফ্ল্যাট সহ শহরের হিজুলি বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক। এছাড়াও কোটি কোটি টাকা মূল্যের জমি তার নামে রয়েছে বলেও অভিযোগ আছে। সুজনের সাধারণ সম্পাদক মনে করেন তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে সেই সম্পদ সরকারি কোষাগারে নেওয়া দরকার। সরকারের পক্ষ থেকে তদন্ত করে তালিকার পূর্ব তাদের যে সম্পদ সেটি যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেটি সরকারি কোষাগারে ফেরত দেওয়া দরকার। এদিকে যারা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তাদের তদন্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা দুদক। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত
সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে তাদের আইনের আওতায় এনে তাদের বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। যদি মানিকগঞ্জে এইরকম কোনো ঘটনা ঘটে থাকে, কেউ যদি মানিকগঞ্জের এইরকম মানিক হয়ে থাকে, তাহলে তাদেরও বিচার হওয়া উচিত। আপেলের সম্পদের উৎস কি তা যাচাইয়ে দুদক গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপ চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। চলমান প্রেক্ষাপটে রাতের ঢাকায় নেই পুলিশের উপস্থিতি। চোর, ডাকাত ও ছিনতাইয়ের মতো বিচ্ছিন্ন ঘটনার পাশাপাশি রয়েছে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগও। অপরাধীদের দমনে দেশ সংস্কারের দায়িত্ব নেওয়া ছাত্র জনতা রাত জেগে পাহারা দিচ্ছেন নিজ নিজ এলাকা। সড়কের বিভিন্ন মোড়ে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি থামিয়ে করা হচ্ছে তল্লাশি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে রাতের ঢাকার পরিস্থিতি জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। যদি কোনো ডাকাত থাকে, দয়া করে কেউ কাউকে মারবেন না, তাকে ধরে গান ছেড়ে নাচানো হোক। দেশের চলমান প্রেক্ষাপটে টহলে নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ধরা পড়েছে ডাকাত দলের সদস্যরা। ডাকাত আতঙ্কে দিন পার করা রাজধানীবাসী এবার নেমে পড়েছে নিজেদের এলাকার সুরক্ষা নিশ্চিতে। আমরা এখানে আমাদের পঞ্চায়েতের থেকে আমাদের করা হয়েছে, একটা টিম করা হয়েছে। প্রতিদিন সবাই ভিন্ন ভিন্নভাবে আমরা ডিউটি করতেছি। নগরীর বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে এলাকাবাসী। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি থামিয়ে করা হচ্ছে তল্লাশি। ডাকাত দলের কোনো সদস্য ধরা পড়লেই তুলে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর হাতে। আমরা পেয়েছি, কিন্তু তারা ছোটখাটো ছিনতাইকারী বা চোর, ওইভাবে কোনো ডাকাত চক্র আমরা এখনো পাই নাই। প্রমাণ সাপেক্ষে যদি তার কোনো ধরনের অভিযোগ প্রমাণ হয়, আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করব। আমাদের হাজিরবাগ থানায় যে এখন বর্তমান যে আর্মিদের অফিসার আছে, তাদের নাম্বারও আছে আমাদের কাছে, আমরা সাথে সাথে তাদেরকে অনস্থ করে দিয়ে দিই। পাশাপাশি নিরপরাধ কোনো ব্যক্তিকে হয়রানি না করার অনুরোধ সাধারণ মানুষের। যারা টহলদারে আছে তারা যেন ভালো করে যাচাই বাছাই করে ডাকাত বা চোর বুঝে মারে, হ্যাঁ, নিরীহ মানুষকে যাতে না মারে। ছাত্রদের দায়িত্বশীল আচরণে মুগ্ধ এলাকাবাসী। রাতভর পরিশ্রম করেও নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করতে রাখা হয়েছে খাবারের ব্যবস্থাও। আমরা ডাকাত খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বোর হয়ে গেছি। এই কারণে আর কি সবাই মিলে সম্মিলিতভাবে হাজারীবাগের যেসব ভাইরা আমাদের টহলে আছে তাদের নিয়ে একটা ছোট্ট খাট্ট আয়োজন। আমি আমার অন্তর থেকে দোয়া করছি যে আল্লাহ তাদেরকে এদেশ বিনির্মাণে তাদের সহায় হোক, তারা আমি এই কামনাই করি। অন্যদিকে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন মসজিদ ও মন্দির পাহারা দিচ্ছে এলাকাবাসী। সংখ্যালঘুদের উপর যে কোনো সহিংসতা এড়াতে মাদ্রাসা ছাত্রদের দেখা গেছে মন্দির পাহারায়। না, এলাকাবাসী সাহায্য করছে, মুসলমান ভাইরা লোকে আছে, অনেক হেল্প করতে আছে আমাদের। 5 দিন ধরে যাবত রাত জাগতেছি, কোনো সমস্যা হয় নাই। আমরা আসছি এখানে, আমাদের মাদ্রাসার পাশে একটা মন্দির আছে, এই মন্দিরটা আমাদের পাহারা দেওয়ার জন্য আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমরা এখানে আসছি আর কি মন্দিরে। সংকটময় পরিস্থিতি কাটিয়ে দ্রুত স্বাভাবিক হবে স্বপ্নের শহর রাজধানী ঢাকা, এমনটাই প্রত্যাশা করছেন সকল শ্রেণী পেশার মানুষ। তরুণদের নেতৃত্বে আরও এক ধাপ এগিয়ে যাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজে ফিরলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। সোমবার বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি আরও বলেন, 20 জেলায় 30টি স্থানে সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাঙচুর হয়েছে। এগুলোর মধ্যে অধিকাংশ ঘটেছে রাজনৈতিক কারণে। নূর ইসলাম রকির প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। সোমবার বিকালে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আলাদা মত বিনিময় করেন সেনা সদস্য এবং খুলনা বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। এরপর প্রেস ব্রিফিংয়ে বলেন, সারা দেশে 95 ভাগ ও ঢাকার 85 ভাগের বেশি থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। পুলিশকে আরও সংগঠিত হতে হবে জানিয়ে সেনাপ্রধান বলেন, পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরে যাবেন সেনা সদস্যরা। আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে, এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব, তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কথা বলেন সেনাপ্রধান। জানান, দেশের 20 জেলার 30টি স্থানে সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাঙচুর হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে। সারা বাংলাদেশে মাত্র 30টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট
মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি। আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি। রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করলে সেটা জনগণের ক্ষতি বলে উল্লেখ করেন সেনাপ্রধান। সব অপরাধের তদন্ত হবে বলেও জানান তিনি। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। স্বৈরাচার হাসিনার পতন না হলে আন্দোলনের দায় খাটতে হতো জেল, এমন হুমকি দিয়েছিল গুম হবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক মাহমুদুল হাসান সজীব দেশ টিভির কাছে তুলে ধরেন কিভাবে আন্দোলনের পরতে পরতে তাদেরকে ভোগ করতে হয়েছে নানা নির্যাতন। তবে শেষ পর্যন্ত জয়ী হওয়ায় খুশি বরিশাল বিভাগের সর্বপ্রথম আন্দোলনের ডাক দেয়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশ নিয়ে সহকর্মী শফিক মুন্সির কাছে জানালেন স্বপ্নের কথা। গুম, হত্যা, তারপরে যে এইগুলো আজকে যদি পট পরিবর্তন না হতো হয়তো বা আমাদের সাথে এটা বা আমার সাথে এটা হতো। এভাবেই নিজেদের নিয়তি নিয়ে একসময় গুম হবার শঙ্কার কথা জানাচ্ছিলেন কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতন আন্দোলনে নেতৃত্ব দেয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীব। পট পরিবর্তন হয়েছে, কিভাবে শুধুমাত্র সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি সংস্কারের একটি আন্দোলন স্বৈরাচার পতনের সফল আন্দোলনে রূপ নিল, সেই গল্প শুনতে দেশ টিভি হাজির হয়েছিল তার কাছে। জানালেন কিভাবে আন্দোলনের পরতে পরতে ভোগ করতে হয়েছে নির্মম নির্যাতন। পুলিশরা যায় আমাদেরকে গ্রেফতার করেছে, সেটার জন্য তাদেরকে পুলিশকে সহযোগিতা করেছে হচ্ছে আমাদের তৎকালীন যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। নানাবিধ আশঙ্কার মধ্যে হচ্ছে যখন আমরা থানায় পৌঁছালাম দেখলাম যে না, আসলে আমাদের ধারণাটা ছিল ভুল, আমরা থানাতেই গিয়েছি। তবে পুলিশি হয়রানির চেয়ে নিজ ক্যাম্পাসেরই ছাত্রলীগ পরিচয়দানকারী শিক্ষার্থীদের হামলার শিকার হওয়াকে বেশি দুঃখজনক বলে মনে করছেন আন্দোলনকারীদের এই প্রতিনিধি। তৎকালীন যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের তারা হচ্ছে লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে। তো এই স্মৃতিটা আসলে তারা হচ্ছে আমাদের বোনরা যারা ছিল আন্দোলনে তাদের উপরও আসলে আক্রমণটা করা হয়, যেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এর আগে আমার জানা মতে ঘটেনি। এত সব দুঃখগাথা ছাপিয়ে বরিশাল বিভাগে সর্বপ্রথম এই আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু করেছিল। এই গৌরবে এখন আনন্দিত করছে সজীবকে। মেনলি বলতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয় যেহেতু প্রথম শুরু করেছে এই আন্দোলনটা বা এখান থেকে যেহেতু স্পার্ক হয়েছে, তো সেই হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। তবে নতুন বাংলাদেশে পুরনো বৈষম্য পুনরায় ফিরে এলে দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা ম্লান হবে বলে জানান তিনি। তো যেদিন আমাদের সমাজ থেকে সকল ধরনের বৈষম্য দূর হবে, বিভিন্ন ত্রাসের রাজনীতি বন্ধ হবে, খুন ঘুষ এই বা হচ্ছে বিভিন্ন ধরনের যে দুর্নীতি বা বিভিন্ন ধরনের যে হচ্ছে অন্যায় বিচারের যে কাজগুলো আছে এইগুলো যেদিন বন্ধ হবে, তো আমি মনে করব আমাদের সফলতাটা ঠিক সেদিনই আসবে। পরিসংখ্যান বলছে আন্দোলনকালীন পুলিশ ছাত্রলীগের যৌথ হামলায় আহত হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী। এছাড়া পুলিশের কাছে আটক হন 12 জন। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। ভোলায় নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালে আক্রান্তদের ভয়াবহ চাপ থাকায় দেখা দিয়েছে শয্যার সংকট। রোগীরা বাধ্য হয়েই মেঝেতে কিংবা এক বেডে চিকিৎসা নিচ্ছে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি আরও যত্নবান থাকার আহ্বান চিকিৎসকদের। বিস্তারিত সহকর্মী ছোটন সাহা রিপোর্টে জানাচ্ছেন ফারজানা ইসলাম। এটি ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র। ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ থাকায় এভাবেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। যারা শয্যা পেয়েছে তাদেরও এক বেডে 2 থেকে 3 জনকে চিকিৎসা নিতে হচ্ছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে গরম, ফলে ভ্যাপসা গরমে শিশুরা নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এতে বেড়েছে রোগীর চাপ। আমার বাচ্চা ঠান্ডা লাগছে, ডাক্তারকে দেখাইছি, বলছে যে নিউমোনিয়া, হাসপাতাল নিয়ে যাইতে হবে। হাসপাতাল আইসা দেখি পুরা পরিস্থিতি খুবই খারাপ। আমাগো অসুবিধা হচ্ছে, মানে কি আমরা সিট পাই না, দেখি আমরা এনে থাকি। এই বেডে একজনই আসছিলাম আমরা, এখন আরেকজন আইছিল, এখন 2 জন থাকলে তো অসুবিধা হয়। হাসপাতালটিতে শিশু ওয়ার্ডে 40 শয্যা থাকলেও বর্তমানে রোগী ভর্তি আছে 130 জন, যাদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। রোগীর লগে লগে আমরা নিজেরা অসুস্থ হয়ে যাইতেছি, অনেক অসুবিধা। বাচ্চার মা অসুস্থ, শুইতে পারে না, বইতে পারে না। বাচ্চাদের নিয়ে হাসপাতালে জায়গা হচ্ছে না, এক বেডে 2 জন 3 জন করে থাকা তারপরে সম্ভব হচ্ছে না। আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর চাপ বেড়েছে বলে জানান চিকিৎসক। পরিবেশগত এবং আবহাওয়াগত পরিবর্তনের কারণে নিউমোনিয়ার সংখ্যা কিছুটা বেড়েছে। শিশুদের ক্ষেত্রে যাদের নিউমোনিয়ায় আক্রান্ত তাদেরকে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছি এবং নিউমোনিয়া জনিত বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। এমন পরিস্থিতিতে শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের নতুন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনূসের সুনাম বিশ্বজুড়ে, ফলে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে ভারতের সম্পর্ক অবনতির সুযোগ নেই। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে সংবাদ মাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ভারতের সাবেক কংগ্রেস নেতা শশী থারুর। বিস্তারিত লুৎফুর কবির রিপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে প্রতিবেশী ভারত। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকারে কংগ্রেস নেতা শশী থারুর মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে উদ্বেগের কারণ নেই ভারতের। Look, I start off with the premise that our বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা আমাদের অনেকটা মৌলিক চাহিদার মতো। সবচেয়ে প্রাধান্যের বিষয় হলো বাংলাদেশি নাগরিকদের মঙ্গল যাতে হয় সেদিকে নজর দেয়া। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে রাষ্ট্র এবং সুনির্দিষ্ট কোনো নেতা। আমরা বাংলাদেশিদের পাশেই আছি, যেমনটা ছিলাম 1971 সালেও। সবসময়ই বাংলাদেশের পাশে ছিলাম আমরা। যখন তাদের সরকার আমাদের প্রতি খুব একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করেনি, তখন আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করে এসেছি এবং নিশ্চিতভাবেই আগামীতেও এই সম্পর্কে কোনো অবনতি হবে না। সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে বর্ণনা করেন ভারতের এই বর্ষিয়ান রাজনীতিক। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী একজন সম্মানিত ব্যক্তি। আমি তাকে ব্যক্তিগতভাবেও চিনি। তাকে জামায়াতে ইসলাম বা পাকিস্তানের ঘনিষ্ঠ ভাবার কোনো কারণ নেই। আপনি যদি অন্তর্বর্তী সরকারের সার্বিক দিক খেয়াল করেন, তাহলে দেখবেন ভারতের সঙ্গে শত্রু ভাবাপন্ন এমন কোনো দেশের তকমা এই সরকারের ওপর পড়ার কারণ নেই। বাংলাদেশের সহিংস আন্দোলনে পদত্যাগ ও দেশ ছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সরকারের প্রশংসা করেন শশী থারুর। আমরা যদি শেখ হাসিনাকে সাহায্য না করতাম, তাহলে তা ভারতের জন্য অসম্মানের হতো। আমাদের বন্ধুর সঙ্গে সদয় আচরণ না করতাম, তাহলে ভবিষ্যতে কেউ আমাদের বন্ধু হতে চাইতো না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতদিন ভারতে থাকতে চান, এ নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করেন এই প্রবীণ রাজনীতিক। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার সংবাদ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ দল। পাকিস্তানি পেস সহায়ক কন্ডিশনের সুযোগ পেলে ভালো করতে চান তরুণ নাহিদ রানা। দেশ ছাড়ার আগে তাসকিনও জানিয়েছেন, 1 বছর পর দলের সুযোগ পাওয়ায় নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান তিনি। তৌসিফুল হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। পেস অ্যাটাকে বাংলাদেশের বহরে অভিজ্ঞতার সঙ্গে আছে তারুণ্যের মিশেল। পাকিস্তানের মাটিতে নিয়মিতই দাপট দেখায় ফাস্ট বোলাররা, তাই তরুণ নাহিদের সাথে তাসকিনদের মুখে চওড়া হাসি। দলের সাথে যতটুকু অনুশীলন করেছেন তাতে সন্তুষ্ট নাহিদ। একাদশে সুযোগ পেলে হতাশ করবেন না। পাকিস্তানে যাওয়ার আগে জানান 21 বছর বয়সী ডানহাতি পেসার। আমার লক্ষ্য থাকবে একটাই, যে আমি যদি 11-এর সুযোগ পাই, আমি আমার টিমকে আমার বেস্টটা দিব এবং আমার টিম যেটা আমার কাছে চাই সেটা দেওয়ার চেষ্টা করব। লাস্ট 3 মাস আমাদের টাইগার্সের ক্যাম্প হয়েছে, সো এখানে প্র্যাকটিস হয়েছে, ফিটনেস হয়েছে। লাস্ট 1 মাস ধরে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি, সো এনাফ। দেশের জন্য ভালো কিছু করতে চাই, দেশের জন্য ভালো কিছু করলে সবার ভালো লাগে, তো আমি চেষ্টা করব ভালো কিছু করার। চলমান অস্থিরতায় জনগণকে ভালো কিছু উপহার দেওয়ার আশ্বাস দেন তাসকিন। শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে আমার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্গার ভার্সনে ম্যাচ জিতাইতে পারি, এটাই। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। অবশ্যই আমরা চাই আপনারাও দোয়া করেন যাতে আমরা এই দেশের এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে, যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি। রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট শুরু হবে প্রথম ম্যাচ। পাকিস্তানের কন্ডিশনে তাসকিন নাহিদ জুটি কি পারবেন বাবর আজমদের টক্কর দিতে? মোহাম্মদ তৌসিফুল হাসান, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।